নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন। কিশোরী এবং বিভূতির সাথে ঠাকুর মশাই আজ বলতে চলেছেন তার অতীত জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক সাংঘাতিক রাতের কাহিনী। এই পিশাচিনীর মাঠ আসলে কি? কেন সেখানকার প্রতিটি স্থানীয় মানুষেরা এ মাঠকে সাক্ষাৎ জমের মতন ভয় পায়? সেই মাঠের মধ্যে রাতে গিয়ে কেউ উপস্থিত হলে জীবিত অবস্থায় আর ফিরে আসতে পারে না কখনো। তারানাথ তান্ত্রিক কিভাবে রক্ষা করবেন সেখানকার মানুষদের? খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন পিশাচিনীর মাঠ, এই গল্পটি। ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, গৃহে আছেন নাকি? দরজাখানা খুলুন, আমি কিশোরী, আমরা এসেছি। ঠাকুরমশাইয়ের বাড়ির বন্ধ সদর দরজার কড়া নেড়ে উচ্চ কণ্ঠে কথাগুলো বলল কিশোরী। শ্রাবণের ঘন কালো মেঘ গোটা আকাশটাকে একেবারে কালো করে রয়েছে। মেঘের অবস্থা দেখে খুব সহজেই অনুমান করে নেওয়া যায় যে স্বল্প কিছুটা সময়ের মধ্যেই মুষলধারে বর্ষণ আরম্ভ হবে। প্রতিবারের ন্যায় এবারেও গৃহের সদর দরজা খুলে দিল ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি। দরজার আগল খুলে দুই পাল্লা দুই দিকে ফাঁক হতেই দেখলাম ছোট্ট ফুটফুটে মেয়েটা একমুখ হাসি নিয়ে উজ্জ্বল দৃষ্টিতে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। কিশোরী চারির মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, আরে চারিমা, কেমন আছো? আজ্ঞে হ্যাঁ কাকাবাবু, আমি তো বেশ ভালোই আছি। তা আপনারা কেমন আছেন? মাঝে বেশ কিছুদিন আমাদের বাড়ি আসেননি, আজ এসেছেন দেখে সত্যিই বেশ খুশি হলাম। আসলে এই কয়েকদিন কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে অবসর সময়ে একেবারেই ফুরসত পাইনি, তাই তো তোমাদের বাড়ির দিকেও আসতে পারিনি। কিন্তু দেখো, আজ হাতে ফাঁকা সময় পেতেই চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর আড্ডা দিতে। আসুন কাকাবাবু, এবার ভেতরে ঢুকে আসুন। বাইরে যা মেঘ করেছে, তাতে এবার বৃষ্টি নামলো বলে। চারির কথায় আমি আর কিশোরী আমরা দুই বন্ধু ভিতরে ঢুকে এলে চারি পুনরায় দরজা বন্ধ করে তাতে আগল তুলে দিল। উঠোনের একপাশে জুতো জোড়া খুলে রেখে আমরা উঠে এলাম সোজা দাওয়ার উপর। সেখানে রাখা তক্তাপোষে বসতেই দেখলাম ঠাকুরমশাই বেরিয়ে এলেন ঘরের বাইরে। আমাদের দেখে তার মুখে এক অকৃত্রিম অনাবিল হাসি ফুটে উঠল। ঠাকুরমশাই আমাদের মুখোমুখি তক্তাপোষের ফাঁকা অংশে এসে বসা মাত্রই আমরা আসার পথে 20 পয়সার বিনিময় কিনে আনা পাসিংশো সিগারেটখানা বাড়িয়ে দিলাম তার দিকে। এই সিগারেট ঠাকুরমশাইয়ের অত্যন্ত প্রিয় এবং পছন্দেরও, তাই আমরা প্রতিবার ঠাকুরমশাইয়ের জন্য একটি করে পাসিংশো সিগারেটের প্যাকেট কিনে আনি আসবার সময়। ঠাকুরমশাই আমাদের থেকে সিগারেট নিতে মুখে কিঞ্চিত আপত্তি করলেও তিনি মনে মনে আমাদের প্রতি যে বেশ প্রসন্ন হন তা আমরা বিলক্ষণ বুঝি। পাসিংশো সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিতেই তিনি বললেন, ওহো, আবার এসবের কি প্রয়োজন ছিল বলো দেখি? তোমাদের তো কতবার আমি বারণ করেছি। আমার জন্য এরকম ভাবে এক প্যাকেট করে সিগারেট আনার কিছু নেই, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনো না, প্রতিবারই একই কাজ করো। ঠাকুরমশাইয়ের কথার প্রসঙ্গে কিশোরী বলল, না না ঠাকুর মশাই, দয়া করে আপনি এই সামান্য বিষয় নিয়ে অযথা রাগারাগি করবেন না। তেমন কিছু তো নয়, সামান্য এক প্যাকেট সিগারেট এনেছি, এ আর এমন কি কথা? তাছাড়া আপনি আমাদের প্রত্যেকবার আপনার অতীত জীবনের ঘটা বিভিন্ন লোমহর্ষক রোমাঞ্চকর কাহিনীর কথা বলে শোনান। ধরে নিন এ হলো তার দক্ষিণা বাবদ সামান্য উপহার। কিশোরীর দিকে আমি দৃষ্টি নিক্ষেপ করে মৃদু হাসি হাসলাম। কিশোরী বেশ বুদ্ধি খাটিয়ে কৌশলে ঠাকুরমশাইকে গল্প শোনানোর ব্যাপারটা মনে করিয়ে দিল। ঠাকুরমশাইয়েরও ঠোঁটের কোণে হাসির আভা ফুটে উঠতে লক্ষ্য করলাম। সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে নিয়ে তাতে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে তিনি মনের সুখে লম্বা লম্বা টান দিতে লাগলেন। এতক্ষণে চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে এসে আমাদের তিনজনের জন্য উষ্ণ ধুমায়িত 3 পেয়ালা চা আর তার সাথে গরম গরম কিছু ফুলুরি দিয়ে গেল। অনেকক্ষণ যাবৎ মেঘ জমাট বেঁধে থাকলেও
এবার আরম্ভ হলো মুষলধারে বর্ষণ। এক পেয়ালা চা কিশোরীর দিকে বাড়িয়ে দিয়ে একটা নিলাম নিজে। ছোট হয়ে আসা সিগারেটের ফিল্টারটা ঠাকুরমশাই গুঁজে দিলেন ছাইধানি হিসেবে ব্যবহৃত আধ ভাঙা নারকেলের মালায়। তারপর তিনি কিশোরীর উদ্দেশ্যে বললেন, কি হে কিশোরী, এবার তাহলে একখানা গল্প বলে শোনাতে হবে, তাই তো? তা বলো, আজ কি ধরনের গল্প শুনতে চাও তোমরা? ঠাকুরমশাইয়ের এই কথায় কিশোরীর মুখ একেবারে উজ্জ্বল হয়ে উঠল। সে যেন এই কথাটা শোনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। চওড়া হাসি হেসে সে বলল, আগে হ্যাঁ ঠাকুরমশাই, এরম বৃষ্টি ভেজা আসন্ন সন্ধ্যাকালে জমজমাট ভয়ের গল্প হলে নেহাত মন্দ হয় না। আপনি বরং আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে কোনো একটা ভৌতিক কাহিনী বলে শোনান। ঠাকুরমশাই এবার কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকালেন বাইরের অন্ধকারে ডুবে যাওয়া প্রকৃতির দিকে। তাঁর এইরূপ চোখের দৃষ্টি আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি। আমরা বুঝতে পারলাম তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক অভিজ্ঞতার কথা। বেশিক্ষণ সময় আমাদের সেইভাবে মোটেও অপেক্ষা করে থাকতে হলো না। মাত্র স্বল্প কিছুটা সময় পরেই ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি, আজ থেকে বেশ অনেক বছর আগের ঘটনা। এই ঘটনা আমার অতীত জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। অবশ্য ততদিনে আমি মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন পেয়ে গিয়েছিলাম। মধুসুন্দরী দেবীর কৃপায় অনেক অতিলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলাম। ঘরের চার দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে নিজেকে আটকে রাখতে আমি কোনোদিনই স্বাচ্ছন্দ্য বোধ করিনি। আমার বারবার দম বন্ধ হয়ে আসতো। তাই তো আমি অচেনাকে চেনার উদ্দেশ্যে, অজানাকে জানার জন্য ছুটে গিয়েছি বিভিন্ন জায়গায়। এবং অজানাকে জানার জন্য ছুটে গিয়েছি বিভিন্ন জায়গায়। ভবঘুরে সাধকের মতো জীবনযাপন করেছি। আর যে সমস্ত বিপদগ্রস্ত মানুষের সাথে আমার মোলাকাত হয়েছে, আপ্রাণ চেষ্টা করেছি তাদের যাবতীয় বিপদ থেকে উদ্ধার করতে। সেইবার এমনই হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম এক নাম না জানা অচেনা গ্রামে। সেখানকার চায়ের দোকানে বসে শুনছিলাম যুগের পর যুগ, কালের পর কাল ধরে চলে আসা এক সাংঘাতিক বিভীষিকার আখ্যান। পশ্চিম দিগন্তে কমলা রঙের সূর্যদেব ঢলে পড়েছে। চায়ের দোকানের ফাঁকা বেঞ্চে বসে রয়েছি কেবলমাত্র আমি আর সেই দোকানের দোকানদার। দোকানদার এক ভাড়া চা আমার দিকে এগিয়ে দিয়ে কৌতূহল বশত জিজ্ঞেস করলো, তা বলি কর্তা, কোথা থেকে আসা হচ্ছে? আপনাকে তো এর আগে আমাদের গ্রামে কখনো কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি এখানকার স্থানীয় মানুষ নই। আমি আসছি বহু দূর থেকে। এর আগেও কখনো কোনোদিন আসিনি। প্রথমবার আজকেই এলাম। কর্তা যদি কিছু মনে না করেন, তাহলে আপনার পরিচয়খানা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার নাম তারানাথ চক্রবর্তী। তবে লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। আসলে আমি কিছু টুকিটাকি তন্ত্রমন্ত্র আর অল্প স্বল্প জ্যোতিষবিদ্যা জানি। তাই দিয়েই সর্বদা চেষ্টা করি যে কোনো বিপদ থেকে নিরীহ মানুষদের উদ্ধার করতে। এমনিতে ভবঘুরের মতোই জীবনযাপন করাই আমার কাজ। আমার পরিচয় শুনে সেই চায়ের দোকানদার এবার অত্যন্ত ভক্তি ভরে নত হয়ে পায়ের ধুলো মাথায় নিল। তারপর সে আবার জিজ্ঞেস করলো, তা কর্তা, আপনি এখন কোথায় যাবেন? সেরকম কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। যেদিকে দু চোখ যায় সেই দিকেই আমি যাব। এই সামনের দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, ভাবছি ওটা ধরেই এগোবো। তা মশাই, আপনার নাম কি? আপনি বুঝি এখানকার স্থানীয় মানুষ?
দোকানদার কেমন যেন একটা গভীর ঘোরের মধ্যে তলিয়ে গিয়েছিল। সে যেন আমার বলা কোনো কথাই শুনতে পাচ্ছিল না। দ্বিতীয়বার তাকে প্রশ্ন করলে সে বিস্ময়ের ঘোর কাটিয়ে সে ভয় মিশ্রিত গলায় বলল, আজ্ঞা, আমার নাম ভুবন। হ্যাঁ কর্তা, আমি এখানকার স্থানীয় মানুষ। কর্তা, আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি বলতে চান? কর্তা, আপনি আজ আর সামনের দিকে হাঁটবেন না। অন্ধকার নামতে চলছে, আর সামনের দিকটা একেবারে সুরক্ষিত স্থান নয়। আপনি চাইলে এখানে থাকতে পারেন, কিংবা আমার ঘরেও যেতে পারেন। এই মাত্র কিছুটা রাস্তা গেলেই আমার ঘর। কেন বলুন তো? আমার কোনো অসুবিধা হবে না রাতের বেলায় হাঁটতে। এমনিতেও সময়টা এখন পূর্ণিমার, তাই আকাশে চাঁদ উঠবে। চাঁদনি আলোয় পথ চিহ্নে চলতে অসুবিধা কোথায়? আমি আপনাকে কিছুতেই বলে বোঝাতে পারছি না যে অসুবিধাটা আসলে ঠিক কোথায়। সামনের দিকে যে সরু রাস্তাটা চলে গিয়েছে কর্তা, সেটা মোটেও ভালো নয়। রাতের বেলায় কেউ ওই পথ ধরে এগোয় না। তাই তো আপনাকে এতবার করে সাবধান করছি, সতর্ক করছি। কেন? সামনের রাস্তাটা ভালো নয় কেন? কি রয়েছে ওই পথে? আমার এই প্রশ্নে সেই চায়ের দোকানদার তথা ভুবন বাবুর দুই ঘোলাটে চোখের মণি ক্রমে আরো ঘোলাটে হয়ে উঠল। তার মুখ একেবারে রক্তশূন্য ফ্যাকাশের মতো দেখতে লাগলো। একটা শুকনো ঢোক গিলে তিনি বললেন কেবলমাত্র দুটি শব্দ, পিশাচিনীর মাঠ কর্তা, পিশাচিনীর মাঠ। পিশাচিনীর মাঠ? সেটা আবার কি? কর্তা, সামনের যে সরু রাস্তাটা আপনি এগিয়ে যেতে দেখছেন, সেটা একটা বিশাল বড় মাঠে গিয়ে মিলিত হয়েছে। সেই মাঠ আকারে আয়তনে এতই বড়, সে পায়ে হেঁটে তা পারাপার করতে বেশ অনেকটা সময় লাগে। সমগ্র জায়গাটা একেবারে নির্জন, জনমানবহীন। মানুষজন তো বহু দূরের কথা কর্তা, কোনো পশু পাখির পর্যন্ত বসবাস নাই সেখানে। মাংসাশী সাপদ প্রাণীরা রাতের বেলায় অন্ধকারে ঘুরে বেড়ায়। মাথার উপর কালো অন্ধকারে আকাশে পাক খায় শকুনের দল। আর ওই মাঠের মধ্যে ঘোরাফেরা করে কিছু অশুভ অতৃপ্ত প্রেতাত্মা সহ পিশাচিনীর দল। খালি চোখে তাদের দেখা যায় না। তবে যে সকল ব্যক্তি নিজেদের অজান্তে একবার রাতের অন্ধকার থাকাকালীন ওই মাঠে গিয়ে উপস্থিত হয়, তাদের ভাগ্যে নেমে আসে এক ভয়ানক সাংঘাতিক বিপদ। সেই অদৃশ্য অপশক্তির দল দৃশ্যমান হয়ে ওই হতভাগ্য মানুষগুলিকে দেখা দেয়। তাদের উগ্র সাংঘাতিক রূপ যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে। তাদের দেখলে মানুষ বদ্ধ উন্মাদ হয়ে যেতে পারে, কিংবা হৃদযন্ত্র বিকল হয়ে চিরতরের মতন মৃত্যুর মুখে ঢলে যেতে পারে। আজ পর্যন্ত ওই মাঠের মধ্যে রাতের অন্ধকারে যারা গিয়ে একবার উপস্থিত হয়েছে, তারা আর কেউ বেঁচে ফিরে আসেনি। দিনের বেলায় ভোরের আলো ফুটলে তাদের প্রত্যেকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে মাঠের বাইরে। স্থানীয় মানুষদের মতে ওই মাঠের মধ্যে যে সমস্ত সাপদ প্রাণী কিংবা রাতচরা পাখি ঘোরাফেরা করে, তারাও নাকি এক একটি অতৃপ্ত প্রেতাত্মা। আমাদের এখানকার স্থানীয় মানুষরা ওই মাঠকে পিশাচিনীর মাঠ বলে ডাকে। প্রতিটি মানুষের কাছে ওই মাঠ সাক্ষাৎ এক বিভীষিকার সমান। যুগের পর যুগ, কালের পর কাল ধরে সেখানে বাস করছে একাধিক অপশক্তি। তাই জন্যই তো আপনাকে এতবার করে সাবধান করলাম, সতর্ক করছি,
কারণ আপনি যেন ওই মাঠের মধ্যে গিয়ে কোনো বিপদে না পড়েন। আজকে রাতটা আপনি এখানে কোথাও কাটান, কাল সকালে আপনি বরং সেখানে যাবেন। দিনের আলোয় মাঠ পারাপার করায় কোনো বিপদ নেই, যত বিপদ এ রাতের অন্ধকারেই। চা খেয়ে দোকানদারকে চায়ের দাম মিটিয়ে আমি উঠে দাঁড়াতেই তিনি আমার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কর্তা, কি ঠিক করলেন আপনি? আপনি কি এই দোকানের মধ্যে থাকবেন নাকি আমার সাথে আমার গৃহে যাবেন? দোকানদারের প্রশ্নের জবাবে আমি বললাম, দুটোর কোনোটাই নয়। কারণ আমি কোনো গৃহস্থের বাড়িতে থাকা একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর একবার যখন মনস্থির করেছি সামনের দিকে এগোবো, তখন কিছুতেই তা বদলানোর নয়। এসব আপনি কি বলছেন কর্তা? সবকিছু শোনার পরেও আপনি এ কথা বলতে পারছেন কি করে? আপনার এত সাহস যে প্রাণ সংশয়ের কথা জানার পরেও আপনি সেদিকে এগোতে চাইছেন? দেখুন দাদা, আপনি আমাকে নিয়ে দয়া করে এত বেশি চিন্তা করবেন না, কারণ ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর। আমার কোনো বিপদ হবে না। আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। ওই মাঠে আমাকে গিয়ে উপস্থিত হতেই হবে, যেভাবেই হোক না কেন। ওই মাঠ থেকে যাবতীয় অপশক্তিকে বিতাড়িত করে সেই জায়গাকে সম্পূর্ণ স্বাভাবিক করে তোলাটাই বর্তমানে আমার এখন অন্যতম প্রধান কাজ। আপনার কথাবার্তা শুনে বেশ বুঝতে পারছি যে ওই মাঠের কারণে আপনারা স্বাভাবিকভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারেন না। সবসময় সর্বদা আপনাদের ভয় ভয় থাকতে হয়। তাছাড়াও ওই মাঠের কারণে অনেক নিরীহ, নিষ্পাপ, নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে। এই সমস্ত কিছুর এবার বিহিত হওয়া অত্যন্ত প্রয়োজন। ভুবনবাবু, এবার তাহলে আমায় বিদায় দিন। কাল সকালে আমি আবার এখানে ফিরে আসব। আপনার চায়ের দোকানে বসে বেশ অনেকটা সময় গল্পগুজব করব। আজ তবে উঠি। ইতিমধ্যেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। এবার সেই মাঠের উদ্দেশ্যে রওনা হওয়া মঙ্গলজনক। চায়ের বৃদ্ধ দোকানদার আমাকে আরো অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন যে আমার ওখানে না যাওয়াটাই উচিত, কিন্তু আমি কিছুই বুঝলাম না। কোনোভাবেই কাজ হলো না। তোমরা তো জানোই, আমি একবার যখন মনস্থির করেছি যে ওই মাঠে আমি যাব, নিজের চোখে প্রত্যক্ষ করব রাতের বেলায় আসলে ঠিক কি ঘটে, সেখানে তখন আমি যাবই। দোকানদারের শত নিষেধাজ্ঞা, শত বারণ অমান্য করে আমি হাঁটতে আরম্ভ করলাম সেই সরু মেঠো রাস্তা ধরে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় বনস্পতির দল অন্ধকারের সাথে গায়ে গা মিলিয়ে এমনভাবে দাঁড়িয়েছিল যেন তারা একটা অশরীরী দূত। চারপাশ একেবারে শুনশান, নিস্তব্ধ, নিশুতি হয়ে উঠছিল। সন্ধ্যা যত বেশি গাঢ় হচ্ছিল, কোথাও আলোর চিহ্ন মাত্র নেই। রাস্তার দুই ধারে যত দূর চোখ যায় তত দূর দিগন্ত বিস্তৃত কেবলই ধুধু ফাঁকা মাঠ আর মাঠ। আমার মনে হচ্ছিল আমি যেন সাক্ষাৎ কোনো অভিশপ্ত পুরী কিংবা মৃত্যুপুরীর মধ্যে এসে উপস্থিত হয়েছি। এখানে বুঝি প্রাণের সামান্যতম কোনো নিদর্শন নেই। মৃদুমন্দ দমকা বাতাস বইছিল শশ শব্দে। আরো বেশ কিছু হাঁটার পর দেখলাম মেঘমুক্ত আকাশের ঠিক মাঝ বরাবর রূপোর থালার মতো গোল ঝকঝকে চাঁদ উঠেছে। বিশাল বড় চাঁদের রূপলি মোহময়ী জ্যোৎস্না আলো নেমে এসে তা বিছিয়ে গিয়েছে সমগ্র ধরাতলের উপর। জগৎ সংসারে নেমে এসেছে এক চন্দ্রলোকিত নিশি। কনকনে শীতল বাতাসের পরশে আমার
আমার সর্ব অঙ্গে কেমন যেন শিহরণ বয়ে গেল। শরীরের প্রতিটি লোমকূপ খাড়া হয়ে উঠল এক এক করে। তবুও আমি হাঁটা থামালাম না। মনে মনে বরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্রের দ্বারা গাত্রবন্ধন করলাম। সেই নির্জন নিশুতি রাতে ওইভাবে একলা যে কতটা সময় হেঁটেছিলাম তার সঠিক হিসাব বলতে পারি না। তবে বেশ অনেকটা সময় অতিবাহিত হবার পর আমি এসে উপস্থিত হলাম এক বিশাল বড় ফাঁকা পরিত্যক্ত মাঠের বুকে। সেই মাঠের মধ্যে সবুজ কচি ঘাস কিংবা গাছের কোনো লেশ মাত্র নেই। সমগ্র জায়গাটা একেবারে শ্মশান ভূমির মতো। মাঠের বুকে প্রথম পদার্পণ করার সাথে সাথেই বুঝতে পারলাম সত্যি সত্যি চায়ের দোকানদারের কথা এতটুকু মিথ্যে নয়। এই জায়গাটা সাংঘাতিক রকমের অশুভ। যে স্থান অশরীরী প্রেতাত্মাদের বাসভূমি হয়, একমাত্র সেই স্থানই এরকম অশুভ হতে পারে। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার থামলেন। পাশে রাখা পাসিংশো সিগারেটের প্যাকেটখানা পুনরায় তুলে নিয়ে তার মধ্যে থেকে আরও একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে বেশ আমেজ করে টান দিতে লাগলেন। সমগ্র পরিবেশ জুড়ে ঘন কালো অন্ধকার ছড়িয়ে পড়েছে। সেই নিকষ কালো অন্ধকারের পরিমাণ এতটাই বেশি যে আমাদের মনে হচ্ছিল কেউ বুঝি অফুরন্ত কালো কালি ঢেলে দিয়েছে ঊর্ধ্ব গগন থেকে এই ধরিত্রীর বুকে। চারি একখানা টিমটিমে লণ্ঠন নামিয়ে রেখে গেছে ঠিকই, কিন্তু সেই লণ্ঠনের কাচের গায়ে এতটাই ভূষো কালি রয়েছে যে সেখান থেকে যেন আলো নয়, বরং আরও বেশি গাঢ় অন্ধকার নির্গত হচ্ছে। ঠাকুরমশাই নাক ও মুখের মাধ্যমে গোল গোল ধোঁয়ার রিং ছাড়তে লাগলেন। কিশোরী আর ধৈর্য ধরে বসে থাকতে না পেরে খানিকটা আবদারের ভঙ্গিমায় বলল, ঠাকুর মশাই, এবার তাহলে গল্পের পরবর্তী অংশ বলুন। সে কথা শোনার জন্য যে বড় কৌতূহলী হয়ে পড়েছি। এক বড় বিস্তীর্ণ মাঠের মধ্যে এসে আমি থমকে দাঁড়ালাম। বুঝতে পারলাম এটাই তবে সেই মাঠ যার কথা চায়ের বৃদ্ধ দোকানদার আমায় বলেছিলেন। এই মাঠেরই নাম হচ্ছে পিশাচিনীর মাঠ। মাঠের মাটিতে পা রাখা মাত্রই আমি অন্তর থেকে উপলব্ধি করতে পারলাম সত্যি সত্যি জায়গাটা ভীষণ রকমের অশুভ শক্তির প্রভাবে প্রভাবিত। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম কোথা থেকে ভাসা ভাসা একদল ধূসর মেঘ এসে চাঁদের কিছুটা অংশ ঢেকে দিয়েছে। সুতরাং চাঁদনি আলোর মাত্রা বেশ অনেকটা পরিমাণ কমে গিয়েছে। জায়গায় জায়গায় নেমে এসেছে অন্ধকার। এক অদ্ভুত রহস্যময় আলো আঁধারির পরিবেশ সৃষ্টি হয়েছে। আচমকায় একদল কনকনে ঠান্ডা জল বাতাস সমগ্র মাঠ জুড়ে পাক খেয়ে যেন পাগলা ঘোড়ার মতো দৌড়ে এসে সরাসরি ঝাঁপিয়ে পড়ল আমার উপর। খুব কাছে পিঠে কোথা থেকে এবার যেন কে খল খল করে হেসে উঠল। তোমরা বিশ্বাস করো আমার কথা, আমি এতটুকু ভুল কিছু শুনিনি। সত্যি কে যেন খল খল করে আসলো, কিন্তু মানুষ্য চোখে আমি কাউকে দেখতে পেলাম না। সেই হাসির শব্দ ঠিক কিরকম ছিল তা আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। এরকম হাসি কখনোই কোনো জীবিত মানুষের পক্ষে হাসা সম্ভব নয়। সেই নারকীয় হাসির মধ্যে মিশেছিল সাক্ষাৎ বিভীষিকার উন্মাদনা। এবার আমার কানে এলো কারা যেন ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলছে, তবে সেই ভাষা আমার জানা নেই। দীর্ঘক্ষণ একটানা অন্ধকারে থাকার কারণে আমার চোখ পুরোপুরিভাবে সয়ে গিয়েছিল, আর
আর তাতেই আমি দেখতে পেলাম কতগুলো কালো কালো বিদেহী ছায়া মূর্তি সম্পূর্ণ স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, তবে অস্বাভাবিকভাবে প্রকৃতির যাবতীয় নিয়মের বিরুদ্ধে গিয়ে শূন্যের সাথে ভেসে বেড়াচ্ছে তারা। মাঠের শেষ সীমান্তে থাকা মরা খালের উপর প্রান্তে সব জেটে ঝোপের ভিতর দপদপ করে সহসা জ্বলে উঠল কতগুলো আলো। টকটকে সেই আলো, জোড়া জোড়া রক্তিম বর্ণের সেই আলোগুলি যে কোনো সাপদ প্রাণীর চোখ, তা বুঝতে আমার এতটুকু অসুবিধে হলো না। এরপরই সমবেত সুরে তীব্র হুঙ্কার ছাড়ল একদল শৃগাল। ঝটপট শব্দে ডানা ঝাপটে মাথার উপর পাক খেতে লাগলো কিছু শকুন। মাটির ঝুড়ো মাটি ঘুরে তলা থেকে উঠে এলো একাধিক নরকঙ্কাল। তোমাদের বলে বোঝাতে পারবো না সেই দৃশ্য কতটা ভয়ানক, কতটা হাড়হিম করা। সেই সমস্ত কঙ্কালগুলি হাড়ে হাড়ে খটমট শব্দ তুলে দৌড়ে এলো আমাদের দিকে। আমি স্বচক্ষে দেখলাম তাদের দুই চোখের কালো উক্ষি কোটরের মধ্যে গনগনে ভাবে যেন আগুন জ্বলছে। সে আগুন বোধহয় নরক লোকের। কঙ্কালগুলির চোয়ালের মধ্যে থেকে বেরিয়ে এসেছে লম্বা তীক্ষ্ণ ধারালো দাঁতের সারি। তাদের মিহি জ্যোৎস্না আলোয় তা ঝকঝক করছে। হাতের প্রতিটি আঙ্গুলের হাড়ের অগ্রভাগে বিদ্যমান বাজ পাখির মতো বাঁকানো কালো নখ। খিলখিল করে আস্তে আস্তে তারা এগিয়ে এলো আমার দিকে। আমি জোর গলায় এ কথা বলতে পারি যে সেই পূর্ণিমার রাতে ওই পিশাচিনীর মাঠের মধ্যে যদি আমার জায়গায় অন্য কোনো মানুষ উপস্থিত থাকতো তাহলে তারা সেই মুহূর্তে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ত। নেহাত আমি তারানাথ তান্ত্রিক, যে নিজের জীবনভর নানান বিভীষিকার মুখোমুখি হয়েছি, তাই আমি সবটা সামলে নিতে পারলাম। স্নায়বিক উত্তেজনা নিয়ন্ত্রণ করতে আমার অসুবিধা হলো না খুব একটা। সত্যি ঠাকুর মশাই, আপনার সাহসের প্রশংসা করতেই হয়। সাহস নয়, বলা ভালো দুঃসাহস। আপনার জায়গায় যদি আমরা থাকতাম তাহলে না জানি আমাদের ঠিক কি অবস্থা হতো। আচ্ছা, এরপর কি হলো ঠাকুর মশাই? সেই যে কঙ্কালগুলো আপনার দিকে এগিয়ে আসছিল, তা দেখে আপনি কি করলেন? তোমাদের তো আগেই বলেছি হে কিশোরী, যে অত্যন্ত শক্তিশালী মন্ত্রের দ্বারা আমার গাত্র বন্ধন করা ছিল। গাত্র বন্ধন থাকার কারণে আমার দেহের উপরিভাগে সুরক্ষার মায়াজাল বিস্তার লাভ করল। প্রত্যেকটি কঙ্কাল আমার ক্ষতি করতে চেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে এগিয়ে এলে সেই সুরক্ষার আস্তরণে বাধা পেয়ে ছিটকে পড়ল বহুদূর তফাতে। বিদ্যুৎ স্পৃষ্টের মতো তারা ছটফট করতে লাগলো। আমার ঠোঁটে হাসির ঝিলিক খেলে গেল, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম আজকে রাতে এই সমস্যার যথাযথ কোনো সমাধান আমায় করতেই হবে। এই মাঠকে সম্পূর্ণরূপে অভিশাপ মুক্ত করে তোলা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমি এবার মাঠের মধ্যিখানে টান টান হয়ে পদ্মাসনে বসলাম। আমার কাঁধে থাকা লাল শালুর ঝোলার ভিতর যে কোনো সময়ে কাজে লাগার মতন বেশ অনেক রকমের সামগ্রী উপাদান সর্বদা রেখে দিতাম। সেগুলি আমি এবার কাজে লাগালাম। লাল শালুর ঝোলার ভিতর হাত ভরে একে একে বের করে আনলাম আতপ চাল, গুঁড়ো সিঁদুর, বেলগাছের ডাল, হরিতকি, রক্তজবা ফুল সহ নানান জিনিস। বেলগাছের ডাল দিয়ে মাঠের মাটিতে অঙ্কন করলাম এক বিশেষ চক্র।
প্রথমে একটি গোলাকার বৃত্ত অঙ্কন করে তার ঠিক বাইরে আঁকলাম একটা ত্রিভুজ এবং সেই ত্রিভুজকে ঘিরেই আর একটি চতুর্ভুজ। বৃত্তের মাঝখানে রাখলাম বেশ অনেকটা পরিমাণে সাদা সর্ষে। ত্রিভুজের 3 বাহুতে 3টি মৃত প্রদীপ রেখে কাচের শিশি থেকে অল্প করে সরিষার তেল ঢেলে দিয়ে দেশলাই কাঠির মাধ্যমে 3টে প্রদীপ আগুনে জ্বালালাম। অন্ধকার পরিবেশের বুকে এক চিলতে আলো জ্বলে উঠল, আর এরপর শুরু হলো একের পর এক মন্ত্র পাঠ। সেই সমস্ত মন্ত্রের বিষয়ে তোমাদের আমি বেশি কথা বলবো না, কারণ তন্ত্রে অদক্ষিত কোনো ব্যক্তির কাছে গুরু গোপনীয় মন্ত্র পাঠ ও তার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যেমন সেই ব্যক্তির জন্য ক্ষতিকর, আবার ঠিক একইভাবে সাধকের জন্য অমঙ্গলকারী বটে। রাতভর চলল সেই যজ্ঞ। আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না সেই রাতটা ঠিক কিভাবে কেটেছিল আমার। কত রকমের বিজাতীয় আওয়াজ শব্দ যে আমার কানে এলো তা তোমাদের বলে বোঝানোর মতো নয়, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমি এক চুলও নড়লাম না, মনোযোগ সহকারে মন্ত্রপাঠ করতেই থাকলাম। শেষ মুহূর্তে আমি মা তারার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মা তারাকে স্মরণ করে সেই স্থানে মায়ের পুজোয় বসলাম। রাত্রি যত বাড়তে থাকলো সমস্ত অপশক্তিদের চিৎকার গর্জন ততই বাড়ল সমানভাবে, তালে তাল মিলিয়ে। তবে আমার যজ্ঞ এবং মন্ত্রপাঠ যত শেষের দিকে এগোচ্ছিল ততই তাদের গর্জন হুঙ্কার সব কিছু কেমন যেন তীব্র যন্ত্রণাদায়ক আর্তনাদে পরিণত হতে লাগলো ক্রমশ। আমার মনে হলো খনা খনা গলায় তারা যেন আর খিলখিল করে হাসছে না, বরং হাউমাউ করে মারাত্মক যন্ত্রণা সহ্য করতে না পেরে রীতিমতো কাঁদছে। মা তারার পুজো সমাপ্ত হলে একটা মৃৎ প্রদীপ আমি তুলে নিলাম হাতে। সেই মৃৎ প্রদীপের আলোয় মায়ের উদ্দেশ্যে আরতি শুরু করলাম। একখানি খাঁটি মালসায় বেশ কিছুটা জল ঢেলে তাতে জবা ফুল ডুবিয়ে সেই জলের ছিটে ছিটিয়ে দিতে লাগলাম সমগ্র মাঠের মধ্যে। বাতাসে যে তীব্র কটু গন্ধটা এতক্ষণ ধরে মিশেছিল এক লহমায় তা একেবারে তলানিতে নেমে গেল। সমস্ত অশুভ শক্তি প্রেতাত্মা সহ পিশাচিনীর দল কালো ধোয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে তারা মিলিয়ে যেতে লাগলো বাতাসে। সমস্ত অশুভ শক্তি প্রেতাত্মা সহ পিশাচিনীর দল কালো ধোয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে তারা মিলিয়ে যেতে লাগলো বাতাসে। আমি আরো জোরে জোরে মন্ত্র পাঠ করলাম বিরামহীন ভাবে। মাকে আহ্বান জানালাম এক মনে। পূবের আকাশে ভোরের আলো ফুটলে দেখলাম আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারেনি কেউ। তারা মায়ের অসীম কৃপায় আমি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছি এবং এই পিশাচিনীর মাঠও পুরোপুরিভাবে অভিশাপ মুক্ত হয়েছে। আকাশে ভোরের আলো ফুটলে মাঠের মধ্যে এসে উপস্থিত হলেন বৃদ্ধ চায়ের দোকানদার ভুবন বাবু সহ বেশ কিছু স্থানীয় মানুষ। ভুবন বাবু এগিয়ে এসে আমায় একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি উত্তেজিতভাবে বললেন, আপনি ঠিক আছেন তো কর্তা? কাল সারা রাত্রি আমি 2 চোখের পাতায় এক করতে পারি নাই। আপনার জন্য ভীষণ রকমের চিন্তা হচ্ছিল আমার। আপনাকে এই অবস্থায় দেখে সে চিন্তাটা অনেকটাই কমলো।
বুকের মধ্যে থেকে একটা ভারী পাথরের বোঝা যেন নেমে গেল। তাই তো মুহূর্তের মধ্যে ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামের কিছু মানুষকে সাথে নিয়ে আমি এসে উপস্থিত হলাম এই মাঠে। ভুবন বাবু, আপনি আমাকে নিয়ে দয়া করে এত চিন্তা করবেন না। আমি একেবারে ঠিক রয়েছি, পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, কোনো অশরীরই আমার সামান্যতম ক্ষতি করতে পারবে না। ঈশ্বরের আশীর্বাদের হাত রয়েছে আমার মাথার উপর। কিন্তু আপনি এই অসাধ্য সাধন করলেন কি করে? আপনার পূর্বে রাতের অন্ধকারে যে সকল মানুষেরা এই পিশাচিনের মাঠে একবার এসে সশরীরে উপস্থিত হয়েছে, তারা কেউই আর জীবিত অবস্থায় পরের দিন ভোরের আলো দেখতে পায়নি। সকলেই মৃত্যুর মুখে ঢলে পড়েছে। একমাত্র আপনি নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। তার মানে আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। সাধারণ মানুষের পক্ষে কখনোই এই অসাধ্য সাধন করা সম্ভব না। আমি সাধারণ মানুষ কি সাধারণ মানুষ নই তা নিয়ে অযথা ভাবার কোনো প্রয়োজন নেই। শুধু এইটুকুই বলতে পারি, যা করার তা মঙ্গলময় ঈশ্বরই করেছেন। আমি কেবলই নিমিত্ত মাত্র। ভুবনবাবু, আপনাদের এই মাঠের মধ্যে যত অশুভ, অপশক্তি, অতৃপ্ত আত্মাদের বসবাস ছিল, তারা প্রত্যেকেই চিরতরের মতন পাতাল গর্ভে ঢুকে গিয়েছে। এই স্থান একেবারে সুরক্ষিত সাধারণ মানুষের জন্য। আর রাতের বেলায় এখানে এলে কারও প্রাণ যাবে না। আমি এখানে এক বিশেষ যজ্ঞ এবং মা তারার পুজো পাঠ করেছি। তবে আপনাদের কাছে আমার একখানি বিশেষ অনুরোধ রয়েছে। আমি এখানে মা তারার পুজো করেছি। এই স্থানে যদি একটি মায়ের মন্দির নির্মাণ করে দেন তাহলে বড় ভালো হয়। মঙ্গলময়ী মা আপনাদের রক্ষা করেছেন, ভবিষ্যতেও তিনিই আপনাদের সকল বিপদ আপদের হাত থেকে রক্ষা করবেন। সি, দয়া করে এইভাবে বলবেন না। আপনি যা করেছেন তা আমাদের জন্য করেছেন। মা তারার মন্দির প্রতিষ্ঠা করা এ তো বড় ভাগ্যের বিষয়। আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন। আমি নিজের দায়িত্বে নিয়ে আপনাকে এই কথা বলছি যে এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হবে। আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমি সত্যি খুঁজে পাচ্ছি না। আপনি নিজেও জানেন না আপনি আমাদের এখানকার প্রত্যেকটা মানুষের কত বড় উপকার করলেন। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল ধরে এই স্থানে অপশক্তির রাত চলে এসেছে। আপনি আজ সেই সমস্ত কিছু থেকে মুক্তি দিলেন আমাদের। এবার আমরা নির্ভয়ে বেঁচে থাকতে পারবো। ধন্যবাদ দেওয়ার অথবা আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোনো প্রয়োজন নেই। তাহলে এবার আমায় বিদায় দিন। আপনার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। সে কি, আপনি আজকেই আমাদের গ্রাম ছেড়ে চলে যাবেন? আগে হ্যাঁ, আমি তো আপনাকে আগেই বলেছি আমি একজন সাধারণ ভবঘুরে মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। কোনো নির্দিষ্ট স্থানে আটকে পড়লে আমার কি আর চলে? আপনারা এবার আমায় বিদায় দিন। আপনাদের এখানে যা সমস্যা ছিল তার সমাধান আমি করে দিয়েছি। আর চিন্তার কোনো কারণ নেই। ভুবন বাবুকে বিদায় জানিয়ে আমি এবার বেরিয়ে এলাম সেই স্থান ছেড়ে। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। এভাবেই সেইবার ওই অপশক্তি সম্পন্ন পিশাচিনীর মাঠকে আমি স্বাভাবিক করে তুলেছিলাম দেবীর সহায়তায়। চলো রে ভাইয়া কিশোরী, আজকের মতো যখন গল্প শেষ, এবার তাহলে আমরা উঠি। পরে আবার অন্য কোনো একদিন আসবো না হয়। হ্যাঁ ভাই, চলো ঠাকুর মশাই, এবার তাহলে আমাদের বিদায় দিন। এসো, তবে সাবধানে যেও কিন্তু। রাস্তাঘাটের অবস্থা একেবারেই ভালো নয়। চারপাশ সাংঘাতিক জলমগ্ন হয়ে রয়েছে। দুই বন্ধু মিলে ছাতা মাথায় ঠাকুরমশাইয়ের বাড়ির বাইরে বেরিয়ে এসে
জল জমা রাস্তার বুকে ছপছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। আজ আপনারা এতক্ষণ শুনলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও পিশাচিনীর মাঠ এই গল্পটি। গল্পের সূত্রধার তিয়াস, গল্প পাঠে সনক, অন্যান্য চরিত্রে প্রভাত, নিরুপম ও সৌমেন।